গল্পের শুরুতেই আমরা গল্পের প্রধান চরিত্র রিচিকে দেখতে পাই। সে একটি বক্সিং ক্লাবের বক্সিং চ্যাম্পিয়ন। অনেক ভালো বক্সিং করে সে। আজ সে একটা নিউজ জানতে পেরেছে, তাদের বক্সিং ক্লাবটি শহরের অনেক বড় একজন বিজনেসম্যান কিনে নিতে চলেছে, আর সে হয়তো তাদের বক্সিং ক্লাবটি বন্ধ করে দেবে। এটা জানতে পেরে সে কিছুটা চিন্তিত হয়ে যায়। অপরদিকে আমরা জুনিয়র নামের একজন বিজনেসম্যানকে দেখতে পাই। সে আমাদের গল্পের প্রধান মেল ক্যারেক্টার, আর তার বিষয়ে একটা বিশেষ তথ্য হচ্ছে তার আশেপাশে যত মানুষ থাকবে সবাইকে সে শুধুমাত্র ৩ মিনিট সময় দেয়। এর মধ্যে কেউ যদি তাকে কনভিন্স করতে পারে তাহলে সে তাকে তার কোম্পানি বা তার কাজে রাখবে, আর যদি না পারে তাহলে তাকে সে রাখবে না। আর জুনিয়ানই সেই ব্যক্তি যে রিচিদের বক্সিং ক্লাবটা কিনতে চলেছে। তো আজকেই সে সেই জন্য রিচিদের বক্সিং ক্লাবে এসেছে ভালো করে দেখার জন্য। আর রিচিদের বক্সিং ক্লাবটা দেখে জুনিয়ানের অনেক পছন্দ হয় এবং সে তার ম্যানেজারকে বলে বক্সিং ক্লাবটি কিনে নিতে। এরপর সে যখন চলে যাচ্ছিল তখন তার উপর একটা সাইনবোর্ড ভেঙে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই রিচি এখানে চলে আসে আর সে ছুটে এসে জুনিয়নকে বাঁচায়। আর তখন সে দেখে সে যাকে বাঁচিয়েছে সেই তাদের বক্সিং ক্লাবটা কিনতে যাচ্ছে। এরপর রিচি জুনিয়নের সাথে কথা বলার চেষ্টা করছিল যে এই বক্সিং ক্লাবটি নিয়ে তাদের অনেক স্বপ্ন, এজন্য সে যেন এই বক্সিং ক্লাবটি বন্ধ করে না দেয়। কিন্তু জুনিয়ন রিচির এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। সে বাইরে এসে তার ম্যানেজারকে বলে ৩ দিনের মধ্যে সবকিছু ফাইনাল করে ফেলো আর এই বক্সিং ক্লাবটি বন্ধ করে দাও, কারণ আমার মারামারি ঝগড়াঝাটি একদমই পছন্দ না। এরপর দেখা যায় বক্সিং ক্লাবের সবাই এটা জানতে পেরেছে যে তাদের বক্সিং ক্লাব বন্ধ হতে যাচ্ছে। এটা নিয়ে সবারই অনেক মন খারাপ ছিল। সেদিন সন্ধ্যায় লিচি যখন তার বাসায় টিভি দেখছিল তখন টিভিতে জুনিয়নকে দেখানো হচ্ছিল, কারণ সে অনেক বড় একজন বিজনেসম্যান। তো রিচি তাকে টিভিতে দেখে গালাগালি করছিল, কারণ তার জন্য তাদের বক্সিং ক্লাবটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন রিচির কাছে তার একজন ফ্রেন্ড আসে, সেও তাদের বক্সিং ক্লাবের একজন মেম্বার। এই ছেলেটির নাম হচ্ছে জিসু। তো জিসু রিচিকে জানায় যে ব্যক্তি তাদের বক্সিং ক্লাবটা কিনতে যাচ্ছে মানে জুনিয়ন, সে তার জন্য একজন বডিগার্ড খুঁজছে এবং কাল সকালে যারা তার বডিগার্ড হতে চায় তাদের ইন্টারভিউ নেওয়া হবে। রিচি তখন ভাবে সে জুনিয়নের বডিগার্ডের ইন্টারভিউ দিতে যাবে। সে যদি ইন্টারভিউতে সিলেক্ট হয়ে যায় তাহলে সে জুনিয়নের বডিগার্ড থেকে তাকে কনভিন্স করবে। এতে করে যদি তার বক্সিং ক্লাবটা বন্ধ হওয়া থেকে বাঁচানো যায় তাহলে অনেক ভালো হবে। এজন্য সে পরের দিন জুনিয়নের কোম্পানিতে চলে যায় জুনিয়নের পার্সোনাল বডিগার্ডের ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে যারা ইন্টারভিউ দিতে এসেছিল সবাই সুঠাম দেহের পুরুষ ছিল, কিন্তু রিচি একমাত্র মেয়ে ছিল। সবাই রিচিকে মানে একটা মেয়েকে বডিগার্ডের ইন্টারভিউ দিতে আসতে দেখে অবাক হচ্ছিল, তবে জুনিয়ন এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল না। তবে সে আগে থেকে একটা বিশেষ প্ল্যান করে রেখেছে। প্ল্যানটা হচ্ছে তাদের ইন্টারভিউয়ের মাঝে কেউ একজন জুনিয়নকে আক্রমণ করতে আসবে, তখন এদের মধ্যে কেউ যদি জুনিয়নকে সাথে সাথে সেভ করতে পারে তাহলে সে তাকে নিজের বডিগার্ড হিসেবে রাখবে। তো প্ল্যান মতো তাই করা হয়। ইন্টারভিউয়ের মাঝে হঠাৎ কেউ একজন জুনিয়নকে আক্রমণ করে বসে। ঠিক তখনই রিচি তার আসল জাদুটা দেখায়। সে তাদের বক্সিং ক্লাবের চ্যাম্পিয়ন ছিল, অনেক ভালো ফাইট করে সে। মুহূর্তের মধ্যেই যে ব্যক্তি জুনিয়নকে আক্রমণ করতে এসেছিল রিচি তাকে পরাজিত করে ফেলে। এটা দেখে জুনিয়ন রিচির উপর ইমপ্রেস হয়ে যায় আর সে রিচিকেই তার পার্সোনাল বডিগার্ড হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর জুনিয়নের বডিগার্ডের চাকরি কনফার্ম করে দেওয়া হয় আর তাকে সকল নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয় আর তাকে জানানো হয় কাল থেকে তাকে কাজে জয়েন করতে হবে। এরপর সেদিন সন্ধ্যায় জুনিয়ন তার ডক্টরের কাছে যায়, কারণ সে 6 মাস ধরে একটা অদ্ভুত রোগে আক্রান্ত। তার অসুখটার নাম হচ্ছে ইমোশনলেস ডিসঅর্ডার। এই অসুখটা যাদের থাকে তাদের সুখ দুঃখের কোনো অনুভূতি কখনো ফিল হয় না। যেমন সে যদি কোনো কারণে আনন্দিত হয় তখন তার হাসি খুশি কোনো ফিল আসে না, সে হাসতে পারে না। আবার তার সাথে যদি কষ্ট পাওয়ার মতো কোনো কিছু ঘটে তখন তার কষ্ট ফিল হয় না। এ কথায় এই রোগের পেশেন্টদের কোনো ইমোশন কাজ করে না। এজন্য ডক্টর বিদেশ থেকে অনেক দামি একটা মেশিন আনিয়েছেন জুনিয়নের চিকিৎসা করার জন্য। এখানে জুনিয়নের সাথে একই রোগের অন্য একটা পেশেন্টকে কানেক্ট করে দেওয়া হয়। এখানে পেশেন্ট ছাড়া একে অপরকে দেখতে পাবে না, তাদের সামনে একটা ভার্চুয়াল রিয়েলিটি শো হবে। তবে এখানে তারা একে অপরের সাথে কথা বলতে পারবে। এখানে আমরা দেখতে পাই জুনিয়নের অপর পাশে যে দ্বিতীয় পেশেন্টকে রাখা হয়েছে সে আর কেউ নয়, সে আমাদের রিচি। তারও ইমোশনলেস ডিসঅর্ডার অসুখ আছে, কিন্তু এখানে তার অপর পাশে যে তার বস জুনিয়ন রয়েছে এটা সে জানে না, এবং জুনিয়নও জানে না যে তার অপর পাশে রিচি রয়েছে। তো এখানে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। রিচি তখন বলে, আমি এই অসুখটাতে ছোটবেলা থেকে আক্রান্ত। ছোটবেলায় যখন আমার মা মারা গিয়েছিল তখন আমি অনেক চেষ্টা করেও সবার মতো কাঁদতে পারিনি। আমার অনেক কাঁদতে ইচ্ছা করত, কিন্তু তখনও কেঁদে আমি আমার মনটা হালকা করতে পারিনি। জুনিয়ন তখন রিচির দিকে হাত বাড়িয়ে
সারিয়ে দিচ্ছিল তখনই এই মেশিনটাতে শর্ট সার্কিট হয়ে যায়। এজন্য ডক্টরদের এই চিকিৎসাটা মাঝপথে বন্ধ করে দিতে হয়, কারণ মেশিনে প্রবলেম হয়েছে। আর মেশিনে প্রবলেম হওয়ার সময় জুনিয়ন আর রিচি তাদের দুজনের ব্রেনে একটা ঝটকার মতো লাগে। এরপর দিন রিচি তার কাজে জয়েন করার জন্য জুনিয়নের বাড়িতে চলে আসে। সে এসে দেখতে পায় জুনিয়ন ফ্লোরে পড়ে আছে। তখন সে ভাবে জুনিয়নের হার্ট অ্যাটাক হয়েছে, এই জন্য সে তাকে সিপিআর দিচ্ছিল। তখনই জুনিয়ন ঘুম থেকে চমকে ওঠে আর বলে, তুমি আমাকে কিস করছিলে কেন? রিচি বলে, আপনি ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিলেন, আমি ভেবেছিলাম আপনার হার্ট অ্যাটাক হয়েছে। জুনিয়ন বলে, আরে বোকা মেয়ে, আমি কাল রাতে সোফাতে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমের ঘুরে সোফা থেকে ফ্লোরে পড়ে গিয়েছি, এই জন্য তুমি এসে তো আমাকে কিস করবে। রিচি তখন বলে, সরি, আমি বুঝতে পারিনি। এটা বলে সে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে যায়। এইখানে আমরা বুঝতে পারি আজকে রিচির পিরিয়ড বা মাসিক চলছে। এরপর সে যখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে আসে তখন আমরা দেখি জুলিয়ান ব্যথায় কাতরাচ্ছে। তখন রিচি জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? জুলিয়ান তখন বলে, আমার পেটে অসহ্য ব্যথা করছে। এরপর রিচি জুলিয়ানের পেটে টাচ করে, কিন্তু জুলিয়ানের অন্য কোথাও ব্যথা করছিল। জুনিয়র তখন বলে, খবরদার, তুমি আমার শরীরে সব জায়গায় টাচ করবে না। এরপর রিচি তাকে একটা হসপিটালে নিয়ে আসে। এখানেও জুনিয়নের পেটে অনেক ব্যথা হচ্ছিল। এই জন্য রিচি তখন ইমাজিন করে তার পিরিয়ড হলে ব্যথা কমানোর জন্য সে কি করে। তার পিরিয়ডের ব্যথা হলে সে পেটে বালিশ চাপা দিয়ে রাখতো। এই জন্য সে জুনিয়নকে ওইভাবে পেটে বালিশ চাপা দিয়ে দেয়। এই জন্য জুনিয়নের কিছুটা বেটার ফিল হয়। তখন রিচি ছুটে বাইরে গিয়ে জুনিয়নের জন্য কিছু মেডিসিন নিয়ে আসে জুনিয়নকে খাওয়ানোর জন্য। এরপর জুনিয়ন সে ওষুধগুলা খাওয়ার পর আরেকটু বেটার ফিল করে। তখন সে রিচিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এসব কিসের ওষুধ খাওয়াচ্ছ? রিচি তখন বলে, পিরিয়ডের ওষুধ, কারণ আপনার পিরিয়ডের ব্যথা হচ্ছে। এটা শুনে জুনিয়ন টাসকি খেয়ে যায়, তার পিরিয়ডের ব্যথা হবে কিভাবে? তখন জুনিয়ন জিজ্ঞেস করে, আজকে তোমার পিরিয়ড চলছে? রিচি তখন বলে, হ্যাঁ। এটা বলে সে লজ্জা পেয়ে যায় আর রেগে জুনিয়নকে বলে, আপনি আমাকে এত পার্সোনাল কথা কেন জিজ্ঞেস করছেন? জুলিয়ান বলে, তুমি এই অবস্থায় এত ছোটাছুটি করছো কিভাবে? তোমার কি পিরিয়ডের ব্যথা হচ্ছে না? রিচি বলেন, না, আমার তো ব্যথা হচ্ছে না। তখন রিচি অবাক হয়ে এই ব্যাপারটা লক্ষ্য করে যে তার একদমই মাসিকের ব্যথা হচ্ছে না, অথচ প্রতি মাসে সে এই ব্যথায় ছটফট করে, কিন্তু আজকে তার একটুও ব্যথা ফিল হচ্ছে না। তখন জুনিয়ন আরেকটা ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করে, যখন রিচি বাইরে ছোটাছুটি করছিল তখন তার পেটে বেশি ব্যথা হচ্ছিল আর তার অনেক টায়ার্ড লাগছিল। মানে যেখানে বাইরে ছোটাছুটি করছে রিচি, টায়ার্ড বা পেটে ব্যথা হলে সেটা রিচির ফিল করার কথা, কিন্তু রিচির এগুলো কোনো কিছুই ফিল হচ্ছে না, সবকিছু ফিল হচ্ছে জুনিয়নের। এরপর জুনিয়ন রিচিকে তার বেডের কাছে নেয় আর রিচির গাল টিপে ধরে তাকে ব্যথা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অবাক করা ব্যাপার, রিচির একটুও ব্যথা লাগছে না, গালে ব্যথা লাগছে জুনিয়নের। এসব দেখে রিচি ভাবে জুনিয়ন হয়তো তার গাল টাচ করার জন্য তাকে বেরিয়ে এনেছে, এই জন্য সে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। এরপর তারা যখন হসপিটাল থেকে বের হচ্ছিল, রিচি তখনও এই বিষয়টা নিয়ে একা একা হাঁটছিল আর জুনিয়ন এতক্ষণে এটা বুঝে গেছে যে রিচির শরীরে কিছু হলে সেই ব্যথা আশ্চর্যজনকভাবে সে নিজে ফিল করছে। এরপর তারা বাসায় ফেরার সময় দেখতে পায় একটা বাচ্চা মেয়ের বেলুন গাছে আটকে গেছে। রিচি আবার অনেক ভালো মানের মেয়ে ছিল, এই জন্য সে গাছে উঠে বাচ্চাটির বেলুন পেরে দিতে চায়, কিন্তু গাছে উঠে বেলুনটা নামানোর সময় রিচির হাতে একটু ছিলে যায় আর সেই ব্যথাটা জুনিয়র নিজের হাতে পায় আর রিচির সেই ব্যথার খোঁজ পায় না, এমনকি সে ভুলবশত গাছ থেকেও পড়ে যাচ্ছিল। তখনই জুনিয়ন এসে তাকে ধরে ফেলে। এরপর রিচি নিচে নেমে বাচ্চাটিকে তার বেলুন দেয়। এরপর জুনিয়ন রিচিকে তার ছিলে যাওয়া হাতটা দেখে বলে, তুমি কি নিজের একটুও যত্ন নিতে পারো না? তোমার ব্যথা লাগলে সেই ব্যথাটা আমি পাই, এটা তুমি বোঝো। এটা শুনে রিচি ভাবে জুনিয়ন তার উপর লাইন মারছে, এই জন্য রিচি কিছুটা লজ্জা পায় আর সে বলে, আপনি আমার জন্য এত চিন্তা কেন করছেন? আমি কে আপনার? এটা শুনে জুনিয়ন বিরক্ত হয়ে বলে, কারণ তোমার সমস্ত ব্যথা আমার লাগছে, আমার কষ্ট হচ্ছে, তাই আমি ভালো করে তোমার খেয়াল রাখতে বলছি। এরপর থেকে ভালো করে নিজের খেয়াল রাখবে, একটা আঁচড়ও যেন নিজের শরীরে না লাগে। রিচি তখন বলে, আপনি আমার এত খেয়াল রাখতে যাচ্ছেন কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? আমার তো উল্টো আপনার খেয়াল রাখা উচিত, কারণ আমি তো আপনার বডিগার্ড। এরপর দিন জুনিয়নের অফিসের একজন এমপ্লয়ি জুনিয়নকে বলছিল, আপনি একসাথে এতজন ওয়ার্কারকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন না, কারণ এই ওয়ার্কারগুলোই আপনার কোম্পানির প্রাণ। জুনিয়ন বলে, কোম্পানিটা আমার যাকে ইচ্ছা আমি তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি, আপনি কেউ না আমাকে অর্ডার করার। এইসব শুনে এমপ্লয়ি ব্যক্তিটি অনেক রেগে যায় আর সে রাগের মাথায় জুনিয়নের উপর একটা ফুলের টব ছুঁড়ে মারছিল। তখন রিচি জুনিয়নকে বাঁচানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়। জুনিয়ন আবার এটা দেখে নিজেকে বাঁচানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ায়, কারণ রিচির শরীরে কিছু হলেই তো তার ব্যথা লাগবে। এটা দেখে জুনিয়নের ম্যানেজার জুনিয়নকে বাঁচানোর জন্য তার সামনে গিয়ে দাঁড়ায় আর শেষ পর্যন্ত ফুলের টপটি গিয়ে জুনিয়নের ম্যানেজারের শরীরে লাগে। এরপর জুনিয়ন সেই এমপ্লয়িকে তার সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিচ্ছিল। তাকে বের করে দেওয়ার পর রিচি জুনিয়নকে বলে, আপনি এতগুলো ওয়ার্কারকে একসাথে তাদের ছোট একটা ভুলের জন্য কোম্পানি থেকে বের করে দিতে পারেন না?
অন্তত তাদের একটা সুযোগ আপনার দেওয়া উচিত। জুনিয়ান তখন বলে, আমি তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি। যদি এর মধ্যে আমাকে তুমি কনভিন্স করতে পারো, তাহলে আমি কোনো ওয়ার্কারকে কোম্পানি থেকে বের করে দেব না। আর যদি এর মধ্যে তুমি আমাকে কনভিন্স করতে না পারো, তাহলে আমি তোমাকেও চাকরি থেকে বের করে দেব। এটা শুনে জুনিয়ানের ম্যানেজার রিচিকে সেখান থেকে বাইরে নিয়ে আসে। এখানে রিচি তাকে জিজ্ঞেস করে, জুনিয়ান আমাকে মাত্র 3 মিনিট সময় কেন দিচ্ছিল? জুনিয়ানের ম্যানেজার বলে, সে সবাইকে তাকে কনভিন্স করার জন্য 3 মিনিটের সময় দেয়, কারণ সে ছোটবেলায় তার মার মৃত্যুশয্যায় মাত্র 3 মিনিট সময় তার মায়ের সাথে পেয়েছিল। এজন্য সেই ছোট বয়সে 3 মিনিটের ব্যাপারটা তার মাথায় ঢুকে গেছে, আর সে সবাইকেও 3 মিনিট সময় দেয়। আসলে খুব ছোটবেলায় যেই জিনিসটা একটা মানুষের মাথায় ঢুকে যায়, সেটা খুব সহজে বের হতে চায় না। জুনিয়ানের ম্যানেজার জুনিয়ানের সম্পর্কে এত ডিটেলস এত ভালো করে জানে, তার কারণ হচ্ছে সে জুনিয়ানের ম্যানেজার হওয়ার পাশাপাশি সে জুনিয়ানের বেস্ট ফ্রেন্ড ছিল এবং এখনও তাদের সম্পর্ক অনেক ভালো। এর পরের দৃশ্যে দেখা যায় জুনিয়ান তার ম্যানেজারকে ব্যথার জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছে, কারণ সে তাদের বাঁচাতে গিয়ে নিজে অনেকটা ব্যথা পেয়েছে। এখানে ম্যানেজার জুনিয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তোমার বডিগার্ডকে কেন বাঁচালে? উল্টো তোমার বডিগার্ডের তো তোমাকে বাঁচানো উচিত, তাই না? জুনিয়ান বলে, আমি তাকে বাঁচিয়েছি, এর কারণ হচ্ছে কিভাবে যেন তার শরীরে কোনো আঁচড় লাগলে সেই ব্যথাটা আমি আমার শরীরে পাচ্ছি। আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, তবে তার শরীরের সমস্ত শারীরিক ব্যথা আমি পাচ্ছি, এমনকি তার পিরিয়ডের ব্যথাও আমি ফিল করতে পাচ্ছি। এটা শুনে ম্যানেজার হেসে ফেলে, আর সেভাবে জুনিয়ানের গায়ে হয়তো প্রেমের বাতাস লাগেছে। এরপর দিন দুপুরে জুনিয়ান যখন দুপুরের লাঞ্চ করছিল, তখন এদিকে রিচি তার বক্সিংয়ের প্র্যাকটিস করছিল, আর তাকে যখন অপর পক্ষ থেকে পাঞ্চ মারা হচ্ছিল, তখন রিচি একটুও ব্যথা পাচ্ছিল না, কিন্তু সেই ব্যথা জুনিয়ানের দিকে ঠিকই পাচ্ছিল। রিচির অপর পক্ষ তাকে আরও অনেক পাঞ্চ মারে, কিন্তু এগুলোতে রিচির কোনো কিছুই ফিল হয়নি। এদিকে জুনিয়ানের তো অবস্থা খারাপ, তাই সে রিচির লোকেশন ট্রেস করতে শুরু করে তাড়াতাড়ি তার কাছে যাওয়ার জন্য। এদিকে রিচির ফ্রেন্ডরা বলছিল, আমরা তোমাকে এত পাঞ্চ মারছি তারপরও তোমার কিছু হচ্ছে না, তোমার কি একটুও ব্যথা লাগে না? রিচি তখন পার্ট নিয়ে বলে, 7 বছর ধরে বক্সিং করছি ব্যথা লাগার জন্য, তোমরা কি ভাবো আমাকে? আসলে সে কিন্তু জানে না যে তার সমস্ত ব্যথা জুনিয়ান পাচ্ছে, তাই সে এভাবে পার্ট নিয়ে কথা বলছে। এরপর রিচির একজন ফ্রেন্ড তাকে আবারও তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পাঞ্চ মারে, কিন্তু এতে রিচির একটুও ব্যথা লাগে না। এদিকে বেচারা জুনিয়ানের তো অবস্থা কাহি। তারপর রিচির দুজন ফ্রেন্ড একসঙ্গে মিলিত হয়ে রিচিকে জোরে পাঞ্চ মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা এখন দুজন মিলে রিচিকে তাদের শরীরের সমস্ত শক্তি দিয়ে পাঞ্চ মারবে। এরপর তারা যখন রিচিকে পাঞ্চ মারতে যাচ্ছিল, তখনই জুনিয়ান এখানে চলে আসে, আর সে তাদেরকে পাঞ্চ মারতে বাধা দেয়। জুনিয়ান বলে, তোমরা একটা মেয়ের ওপর এত অত্যাচার কিভাবে করছো? তোমাদের মনে কি কোনো দয়া মায়া নেই? আরেকবার যদি তোমরা রিচিকে পাঞ্চ মেরেছো না, আমার থেকে খারাপ কেউ হবে না। রিচি তখন বলে, আমি তো এখানে প্র্যাকটিস করছিলাম, আর এরা আমার ফ্রেন্ড। জুনিয়ান বলে, ফ্রেন্ড নাকি ছাই আমি জানি না, তুমি জানো তোমাকে কেউ মারলে আমার কতটা কষ্ট হয়? এসব শুনে রিচির ফ্রেন্ডরা এবং রিচি নিজেও ভাবে জুনিয়ান হয়তো তাকে লাভ করে, তা নয়তো সে রিচির এত কেয়ার করছে কেন। এসব ভেবে সে সবার সামনে লজ্জা পেতে থাকে। এরপর জুনিয়ান তাকে নিজের সাথে এখান থেকে নিয়ে চলে যায়। এরপর জুনিয়ান রিচিকে নিজের রুমে নিয়ে আসে, আর এখানেই তাকে থাকতে বলে। রিচি একটু পর আবারও বক্সিং প্র্যাকটিস করতে চলে যাচ্ছিল, এর জন্য জুনিয়ান বাধ্য হয়ে তাকে নিজের হাতের সাথে বেঁধে ঘুমায়, যাতে সে ঘুমালে রিচি এখান থেকে চলে যেতে না পারে। পরদিন সকালে জুনিয়নের যখন ঘুম ভাঙে, তখন সে দেখতে পায় রিচি তার সাথে তার বেডে শুয়ে আছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় আর বলে, তোমার তো সাহস কম না, তুমি আমার বেডে কি করছো? এইসব দেখে রিচিও লজ্জা পেয়ে যায়, কারণ সেও কিছু জানে না। এই জন্য সে লজ্জা পেয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাচ্ছিল। তখন বাইরে জুনিয়ানের ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, তোমার গাল লাল হয়ে আছে কেন? আর তোমার চুল কেন এলোমেলো হয়ে আছে? আর এত সকালে তুমি এখানে কি করছো? রিচি এসব কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি এখান থেকে যেতে শুরু করে, আর তখনই জুনিয়ান এখানে চলে আসে। সে রিচিকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন রিচি বলে, আমি সারা রাত আপনার সাথে ছিলাম, এখন আমি বাড়ি যাচ্ছি। এটা শুনে জুনিয়ানের ম্যানেজার টাসকি খেয়ে যায় আর অনেক লজ্জা পেয়ে যায়। সে বলে, সারা রাত তোমরা একসাথে ছিলে, তাও আবার বিয়ে ছাড়াই? এরপর জুনিয়র রিচিকে বলে, আজ থেকে তুমি আমার 24 ঘন্টা বডিগার্ড হিসেবে থাকবে। তারপর সে তার ম্যানেজারকে দিয়ে রিচির দিনটা 24 ঘন্টা বডিগার্ড হওয়ার এগ্রিমেন্ট করিয়ে নেয়, আর রিচিকে সাইন করতে বলে। রিচি বলে, আমি আপনার 24 ঘন্টার বডিগার্ড হতে পারবো না। এটা শুনে জুনিয়ন বলে, আমি তোমাকে দ্বিগুণ টাকা বেতন দিব। তখন রিচি বলে, আপনি কি ভেবেছেন স্যার আপনি আমাকে টাকা দিয়ে কিনে নেবেন? আমি টাকার কাছে বিক্রি হওয়ার মতো মেয়ে না। জুনিয়ন বলে, ঠিক আছে, 5 গুণ বেশি টাকা দেব। 5 গুণ বেশি টাকার নাম শুনে রিচি বলে, কোথায় সাইন করতে হবে বলেন, আমি করছি।
এরপর রিচি তার সমস্ত জিনিসপত্র নিয়ে জুনিয়নের বাসায় থাকার জন্য চলে আসে, কারণ তাকে এখন থেকে 24 ঘন্টা বডিগার্ডের জব করতে হবে। রিচি জুনিয়নের বাড়িটা অনেক পছন্দ হয়। এরপর জুনিয়ন রিচি থাকার জন্য রুম দেখিয়ে দেয়, আর এত সুন্দর রুম দেখে রিচি অনেক খুশি হয়ে যায়। এরপর জুনিয়ন রিচিকে বলে, তোমার যা চাই তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমাকে শুধু ভালো মতো নিজের যত্ন নিতে হবে। একটা আঁচড়ও নিজের শরীরে লাগতে দেওয়া যাবে না। এটা বলে সে চলে যায়। রিচি তখন ভাবতে থাকে, তার বস তাকে ভালোবাসে নাকি সে তার এত যত্ন করছে কেন। পরদিন সকালে রিচি জুলিয়ানের জন্য খাবার রান্না করেছিল। জুনিয়ন যখন এখানে আসে তখন সে বলে, তোমাকে রান্না করতে কে বলেছে? যদি তোমার আগুনের সেক লাগতো, আর তোমার হাতের জঘন্য রান্না আমি খাবো না। তখন রিচির ফোনে তার একজন ফ্রেন্ডের কল আসে, এই জন্য সে কথা বলার জন্য বাইরে চলে যায়। তখন জুনিয়ন রিচির রান্না করা খাবারটা একটু টেস্ট করে দেখে, আর খাবারটা টেস্ট করে সে অবাক হয়ে যায়, কারণ খাবারটা অনেক বেশি মজার ছিল। এই জন্য সে চুপচাপ রিচির রান্না করা খাবারটা পুরো খেয়ে শেষ করে ফেলে। এরপর সে যখন একা বসে কফি খাচ্ছিল, তখন রিচি বেসুরো গলায় জোরে জোরে গান গাইছিল। জুনিয়ন তখন বলে, উফ, তোমার জঘন্য গলায় গান গাওয়া প্লিজ বন্ধ করো। কিন্তু অনেক বলার পরে রিচি তার গান থামছিল না, সে গান গেয়েই যাচ্ছিল। রিচির অসহ্য গান শুনতে জুনিয়নের অনেক কষ্ট হচ্ছিল। এজন্য সে টেপ নিয়ে রিচির পেছনে দৌড়াতে শুরু করে, তার মুখ টেপ দিয়ে আটকানোর জন্য। কিন্তু রিচি দৌড়ে পালাতে গিয়ে এক পর্যায়ে তারা একে অপরের উপরে পড়ে যায়, আর ভুলবশত তাদের একে অপরের কিস হয়ে যায়। এজন্য রিচি তাকে একটা পাঞ্চ মারে, এজন্য জুনিয়ন আহত হয়ে যায়। এরপর রিচি তার জখমের জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তখন জুনিয়ন বলে, তুমি পৃথিবীতে একমাত্র বডিগার্ড যে নিজের বসকে মারো। এজন্য রিচি জুনিয়নের কাছে মাথা নিচু করে মাফ চায়। এর পরের দিন জুনিয়র যখন তার অফিসে যায়, তখন তার অফিসের ওয়ার্কাররা তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। আজকে জুলিয়ানের জন্মদিন ছিল, এজন্য সবাই তাকে উইশ করছিল। কিন্তু জুনিয়ন এসব কিছুতে অনেক বিরক্ত ছিল, কারণ আজকের দিনে একটা অ্যাক্সিডেন্টে তার মা মারা গিয়েছিল। এজন্য সে মন খারাপ করে তার পার্সোনাল রুমে চলে যায়। এটা দেখে রিচি ফুল নিয়ে জুনিয়নের জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসে, কারণ সেও জানে না তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা। কিন্তু আজ খুব অদ্ভুত একটা কারণে তার কেন জানি অনেক কষ্ট হচ্ছে। যখন তার মা মারা গিয়েছিল তখনও সে কাঁদেনি, কারণ তার ইমোশনাল লেস ডিসঅর্ডার অসুখ আছে। কিন্তু আজ তার কেন জানি এত কষ্ট হচ্ছে, সে এটা কোনোভাবেই বুঝতে পারছিল না। এরপর জুলিয়ানের ম্যানেজার তাকে বাইরে নিয়ে আসে এখানে। সে আজকের দিনে জুলিয়ানের মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার ব্যাপারটা রিচিকে বলে। এটা শুনে রিচি পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তার আজকে ফিল হচ্ছে আজকের দিনে তার মা মারা গেছে, সেই কষ্ট সে পাচ্ছে। তার কাছে মনে হচ্ছে আজকের দিনে তার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এর মানে জুনিয়নের মানসিক কষ্টটা অদ্ভুতভাবে রিচি ফিল করছে। আর এরপর রিচি জুনিয়নের কাছে যায় আর তাকে বলে, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি এর আগে কখনো কান্না করিনি, কিন্তু আজকে আপনার কষ্টটা ফিল করতে পেরে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আসলেই যে জুনিয়নের কষ্টটা ফিল করতে পারছে এর কারণ হচ্ছে সেদিন তাদের আমেরিকান মেশিনে ট্রিটমেন্ট দেওয়ার সময় ডক্টরদের মেশিনে একটা শর্ট সার্কিট হয়ে গিয়েছিল। এজন্য তাদের ব্রেইনে একটা প্রেশার পড়ে, আর সেখান থেকে রিচি সকল শারীরিক কষ্ট জুনিয়ন ফিল করতে পারছে, আর জুনিয়নের সকল মানসিক কষ্ট রিচি ফিল করতে পারছে। আর আজকে এসব নিয়েই তারা কথা বলছিল। রিচি বলছিল, আমি এর আগে কখনো কষ্টের অনুভূতি ফিল করতে পারিনি, কিন্তু আজকে আমার চোখ দিয়ে প্রথমবারের মতো পানি বের হয়ে গেছে। এরপর জুনিয়ন একটা রেস্টুরেন্টে গিয়েছিল, আর এখানে রিচি জানায় সে একটু ওয়াশরুমে যাবে, কারণ তার পিরিয়ড হয়েছে। তখন নিচের পিরিয়ডের ব্যথা জুনিয়ন ফিল করতে পারছিল। এরপর রাতের বেলায় জুনিয়ন যখন রেস্টুরেন্ট থেকে বের হয়েছিল, তখন একজন ছিনতাইকারী জুনিয়নকে আক্রমণ করে তার সবকিছু কেড়ে নিতে চায়। জুনিয়ন এজন্য ছুটে পালাতে শুরু করে। ঠিক তখনই রিচি এসে তাকে ছিনতাইকারী থেকে বাঁচায়। তখন রিচির মাথায় রডের বাড়ি লেগেছিল, কিন্তু এই ব্যথাটা জুনিয়ন তার মাথায় ফিল করতে পারছিল। রিচি তখন বলে, মাথায় ব্যথা লেগেছে আমার, আপনি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? জুনিয়ন তখন বলে, আরে বোকা মেয়ে, তোমার শরীরে সব পেইন আমার শরীরে হয়। তোমাকে কেউ আঘাত করলে সেই আঘাতে ব্যথাটা আমি আমার শরীরে পাই। এবার রিচি জুনিয়নের কথাটা বুঝতে পারে। এরপর সে পরীক্ষা করার জন্য নিজের গালে থাপ্পড় মারে, আর সেই থাপ্পড়টা জুনিয়নের গালেই লাগে। এই জন্য জুনিয়ন রিচির উপরে রেগে যায়। রিচি তখন বলে, আশ্চর্য, আপনি আমাকে এত ভালোবাসেন, আমার গালে ব্যথা লাগলে সেই ব্যথাটা আপনি ফিল করেন। এর পরের দিন অফিসে জুনিয়ন তার ক্লায়েন্টদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করছিল। তখন হঠাৎ তার পায়ে ব্যথা হতে শুরু করে।
তখন আমরা রিচিকে দেখি সে জুতো ট্রাই করছিল। এই জন্য জুনিয়ান তার কাছে ছুটে যায় আর তাকে এমন টাইট জুতো পরতে নিষেধ করে। এরপর লাঞ্চ টাইমে আমরা রিচিকে তার একজন ফ্রেন্ড জিসুর সাথে একটা রেস্টুরেন্টে দেখি। তারা এখানে একে অপরের সাথে কথা বলছিল। আসলে এই জিসু নামের ছেলেটি রিচিকে অনেক পছন্দ করে। সে আজ রিচির জন্য একটা টি শার্ট গিফট এনেছে। তখনই এই রেস্টুরেন্টে জুনিয়ান আর তার ম্যানেজার প্রবেশ করে। আর জুনিয়ান এখানে অন্য একটা ছেলের সাথে রিচিকে হাসি খুশি ভাবে গল্প করতে দেখে অনেক রেগে যায়। এর পরদিন রিচির যখন তার কাজে আসে তখন সে জুনিয়ানকে বলে বসে, আপনি আজ কোথাও যাবেন? যদি আজ কোথাও না যান তাহলে আজ আমার ছুটি চাই। জুনিয়ান তখন তার ম্যানেজারকে বলে, ওকে বলে দাও আমি কোথাও যাব নাকি যাব না সেটা আমার ব্যাপার, এটা আমি ওকে বলতে চাই না। আসলে কালকে যে জুনিয়ান রিচিকে অন্য একটা ছেলের সাথে দেখেছে এটা তার ভালো লাগেনি, কারণ সে নিজে না বুঝলো এটা সত্যি যে রিচির জন্য তার ভেতরে ফিলিংস রয়েছে। রিচি তখন বলে, যদি আজ আপনি কোথাও না যান তাহলে আজ আমি ছুটি নিতে পারি, আপনি কি আজ আমাকে ছুটি দেবেন? তাহলে আমি একটু আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতাম। জুনিয়ান তখন তার ম্যানেজারকে বলে, ওকে বলে দাও ওর যা ইচ্ছা সে করতে পারে। ম্যানেজার তখন বলে, তোমরা কি একে অপরের কথা শুনতে পাও না? আমাকে বলে দাও করছো কেন? এরপর জুনিয়ান তার ম্যানেজারকে একান্তে নিয়ে আসে এখানে। ম্যানেজার জুনিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি রিচিকে ভালোবাসতে শুরু করেছো? আমার এই কথাটা বলার কয়েকটা কারণ আছে। আমি লক্ষ্য করেছি তুমি রিচিকে 5 গুণ বেশি বেতন দিয়ে তোমার 24 ঘন্টা বডিগার্ড হিসেবে রেখেছো, আবার রিচিকে তুমি সবসময় সেভ করছো। এমনকি রিচিকে অন্য কোনো ছেলের সাথে দেখতে তুমি সহ্য করতে পারছো না। এসবের কারণ কি? জুনিয়ান বলে, রিচির জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। তাকে আমি 24 ঘন্টা বডিগার্ডে চাকরি দিয়ে রেখেছি আর তাকে আমি সেভ করছি। এসবের কারণ হচ্ছে কিছুদিন আগে একজন ডক্টরের কাছে আমি গিয়েছিলাম আমার ইমোশনাল লেস ডিসঅর্ডার অসুখের ট্রিটমেন্টের জন্য। তখন সেখানে আমার বিপরীতে ছিল রিচি। এটা আমি অনেক পরে জানতে পেরেছি। যাই হোক, আমাদের ট্রিটমেন্টের সময় মেশিনে একটা গোলমাল হয়েছে আর যার কারণে আমার সকল মানসিক কষ্ট রিচি ফিল করে আর ওর সকল শারীরিক কষ্ট আমি ফিল করছি। এই জন্যই আমি রিচিকে 24 ঘন্টা চাকরি দিয়ে রেখেছি আর তাকে সবসময় আমাকে সেভ করতে হচ্ছে। ভালোবাসা টালোবাসা কিছু না। জুনিয়ানের এসব কথা রিচি উপাস থেকে শুনছিল। এসব শুনে তার কিছুটা মন খারাপ হয়, কারণ সে ভেবেছিল জুনিয়ান তাকে ভালোবাসে, এই জন্য সে তার এত কেয়ার করছে। এরপর জুনিয়ান রিচিকে তার ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য ছুটি দিয়ে দেয়। এরপর রিচি তার ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে আসে, কিন্তু রিচি চলে যাওয়ার পর জুনিয়ান রিচিকে অনেক মিস করছিল আর তার রিচির সাথে সময় কাটাতে অনেক ইচ্ছা করছিল। এই জন্য সে রিচিকে চলে আসার জন্য মেসেজ করে, কিন্তু রিচি তার মেসেজ সিন করছিল না। অনেকক্ষণ পর জুনিয়ান তার মেসেজ আনসেন্ড করে দেয় আর সে ইমোশনাল মুভি দেখতে শুরু করে, কারণ তার সমস্ত ইমোশন রিচির মধ্যে ফিল হবে। এইদিকে রিচির কিন্তু কান্না আসছিল, কারণ ওইদিকে জুনিয়ান ইমোশনাল মুভি দেখছে। এই জন্য সে সবার সামনেই কেঁদে ফেলে। এরপর জুনিয়ান তার ফোনে হাসির জোকস পড়তে শুরু করে। এদিকে রিচির অনেক হাসি পাচ্ছে, সে সবার সামনেই হাসতে শুরু করে। এখানে সবাই কোনো কারণ ছাড়া রিচিকে হাসতে দেখে তাকে পাগল ভাবে। এরপর রিচি জুনিয়ানকে ফোন করে বলে, আপনার কি হয়েছে? আপনি কখনো হাসছেন আমার কখনো কাঁদছেন কেন? জুনিয়ান বলে, তুমি যদি এক্ষুনি আমার কাছে না আসো তাহলে আমি এরকম করতেই থাকবো। এটা শুনে রিচি চিন্তিত হয়ে যায়। তখন রিচির ফ্রেন্ড জিসু তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে কেন? রিচি বলে, আমার বস আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে, আমাকে নাকি এক্ষুনি তার বাসায় যেতে হবে, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। এরপর জিসু তার গাড়িতে করে রিচিকে সেখানে পৌঁছে দিচ্ছিল। জুনিয়ান এখানে তার পার্কিংয়ে দাঁড়িয়েছিল। তখন রিচি এখানে চলে আসে। রিচিকে দেখেই সে তার হাত ধরে নিয়ে যেতে শুরু করে। জিসু এটা দেখে ভাবে রিচির বস হয়তো তাকে ডিস্টার্ব করছে, তাকে হার্ট করা ট্রাই করছে। এটা দেখে সে এটা সহ্য করতে পারে না, কারণ সেই রিচিকে ভালোবাসে। এই জন্য সে ছুটে গিয়ে জুনিয়ানকে মারতে শুরু করে। তাদের মাঝে মারামারি বেঁধে যায়। রিচির ফ্রেন্ড জুনিয়ানকে মারছিল এজন্য। রিচি এটা সহ্য করতে পারে না, কারণ সে তার বডিগার্ড। এই জন্য সে গিয়ে তার ফ্রেন্ড জিসুকে মেরে জুনিয়ানকে বাঁচায়। জিসুর এটা দেখে অনেক কষ্ট পায়, কারণ সে রিচির জন্য জুনিয়াকে মারতে গিয়েছিল আর রিচি তাকে উল্টো আঘাত করলো। এই জন্য সে রাগ করে এখান থেকে চলে যায়। এরপর রিচি যখন জুনিয়ানের ব্যথার জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল তখন জুনিয়ান ভেতরে ভেতরে অনেক খুশি হচ্ছিল। আর রিচিও কিন্তু জুনিয়ানের মানসিক ফিলিংস বুঝতে পারে। এই জন্য সে এটা বুঝে ফেলে যে জুনিয়ান আজ অনেক খুশি। সে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আজ আপনি এত খুশি কেন? জুনিয়ান বলে, আমি তোমার জন্য অনেক খুশি, কারণ তুমি সত্যিই অনেক ভালো আর আমি ভাবছি তোমার বেতন ডাবল করে দিব। এই কথা শুনে রিচি টাসকি খেয়ে যায়। মানে এমনিতেই সে 5 গুণ বেশি বেতন পায়, তার উপর আবার ডাবল হয়ে গেল, মানে 10 গুণ। পরের দিন রিচি তার বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। এখানে সে অনেক ড্রিঙ্কস করে। এরপর যখন সে বাসায় আসে তখন সে মাতাল হয়ে পাগলের মতো সাজছিল, কারণ এটা তার লাইফে ফার্স্ট ড্রিঙ্কস করা ছিল। তারপর যখন জুনিয়ান তার কাছে আসে সে আরো পাগলের মতো করতে শুরু করে। এক পর্যায়ে সে নেশার ঘরে জুনিয়ানকে কিস করে ফেলে আর জুনিয়ানও সেই কিসটা এনজয় করে।
পরদিন সে তার বান্ধবীদের বলছিল, আমি নেশার ঘরে কাল রাতে মিস্টার জুনিয়ানকে কিস করে ফেলেছি, কিন্তু অবাক করার ব্যাপার উনি এতে আমাকে বাধাও দেননি। এটা শুনে রিচির বান্ধবীরা অবাক হয়ে যায় যে এত বড় একজন বিজনেসম্যান রিচিকে পছন্দ করে। এদিকে জুনিয়ানকে দেখা যায় সে তার ঠোঁটটা টাচ করে রেখেছিল যেখানে রিচি তাকে কালকে কিস করেছে। জুনিয়ানের ম্যানেজার তার সাথে কোম্পানির কাজের ব্যাপারে কথা বলছিল, কিন্তু জুনিয়ান তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছিল না। এরপর জুনিয়ানের ম্যানেজার তাকে বলে রিচি এখানে আসছে। এটা শুনে জুনিয়ান লাফ দিয়ে উঠে পড়ে আর আয়নার সামনে গিয়ে নিজেকে ঠিক করতে শুরু করে। এরপর তার ম্যানেজারের কাছে গিয়ে বলে, আমাকে হ্যান্ডসাম লাগছে তো? ম্যানেজার বলে, রিচি আসছে শুনে নিজেকে হ্যান্ডসাম লাগাতে চাচ্ছ? রিচি তো এখানে আসছে না, আমি তো তোমার সাথে মজা করার জন্য বললাম, রিচি আসছে। এটা শুনে জুনিয়ান তার ম্যানেজারের উপরে রেগে যায়। ম্যানেজার তখন বলে, তুমি যে রিচির ভালোবাসায় ডুবে আছো এটা আমি ভালো করেই বুঝতে পারছি। নিজের ফিলিংস লুকিয়ে রেখে লাভ কি? রিচির কাছে গিয়ে তোমার ফিলিংসের কথা তাকে বলে দাও। এসব কাজে দেরি করতে হয় না। আমার মনে হয় রিচিও তোমাকে অনেক পছন্দ করে। এটা শুনে জুনিয়ান বলে, সত্যি রিচি আমাকে পছন্দ করে? ম্যানেজার বলে, সে তোমাকে পছন্দ করে এটা তুমি ছাড়া একটা বাচ্চাও বলতে পারবে। শোনো, নিজের ভালোবাসায় এভাবে ডুবে না থেকে ওর সামনে গিয়ে তোমার ভালোবাসার কথা তাকে জানাও। গভীর ভালোবাসা নিয়ে কোনো পুরুষ যদি কোনো মেয়ের সামনে দাঁড়ায় তাহলে সেই পুরুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা মেয়েদের দেন না। এসব শুনে জুনিয়ান রিচির কাছে যেতে শুরু করে। আজকে রিচির কলেজের লাস্ট দিন ছিল, এজন্য সবাই এটা সেলিব্রেট করছিল। এখানে রিচির ফ্রেন্ড জিসু এসেছিল। সে এসে আজকে রিচিকে প্রপোজ করে ফেলে। ঠিক তখনই জুনিয়ানও এখানে চলে আসে। সে তার বন্ধুর কথা মতো তার সমস্ত ভালোবাসা নিয়ে রিচির সামনে দাঁড়ায়। আর সামনে এসে তার কিছু বলারও লাগে না, কারণ ওই ট্রিটমেন্টের পর থেকে রিচি তার ইমোশনটা ফিল করতে পারে। সে আজকে ফিল করতে পারে জুনিয়ান আজকে তার জন্য প্রবল ভালোবাসা নিয়ে সামনে দাঁড়িয়েছে। এই মানুষটা তাকে অনেক ভালোবাসে। সে চাইলে হাজার হাজার মেয়ে তার জন্য লাইনে দাঁড়িয়ে যাবে, কিন্তু সে সবাইকে উপেক্ষা করে শুধুমাত্র তাকেই ভালোবাসে এবং সেই রিচিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সে তাকে সবসময় মিস করে, এই জন্য সে রিচিকে আর ফিরিয়ে দিতে পারে না। যখন জুনিয়ান বলে আমি তোমাকে ভালোবাসি, তখন রিচিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর সে জিসুকে সরি বলে, কারণ সেও তাকে আজ প্রপোজ করেছে। তাই সে জিসুর কাছে ক্ষমা চেয়ে জুনিয়ানের সাথে চলে যায়। এরপরের দৃশ্য দেখা যায় রিচি আর জুনিয়ান একসাথে রয়েছে। তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের ভালোবাসার কথা একে অপরকে জানায়। বেশ কিছুদিন পর দেখা যায় তারা আবারও সেই ডক্টরের কাছে গিয়েছে যেখানে আগেরবার তারা গিয়েছিল। এখানে আজকে তাদের ভালো করে ট্রিটমেন্ট করা হয়, কারণ ট্রিটমেন্ট মেশিন ঠিক করা হয়েছে। আর আজকে ট্রিটমেন্টের পর রিচি আর জুনিয়ানকে যখন বাইরে আনা হয় তখন রিচিকে নিজের শরীরে ব্যথা লাগাতে বলা হয়। রিচি তার আঙ্গুলে ব্যথা লাগানোর চেষ্টা করে, কিন্তু এখন সেই ব্যথা সে তার নিজের শরীরেই পায়। জুলিয়ানের আঙ্গুলে কিছু হয় না, আর এখন জুনিয়ান আর রিচি হাসতে পারছে। তার মানে তাদের ইমোশনাল লেস ডিসঅর্ডার অসুখটা এখন ভালো করে ট্রিটমেন্টের পরে সেরে গেছে। তারা এখন 10টা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক আছে, এজন্য তারা অনেক খুশি হয়। আর তাদের খুশির সাথেই এখানে এই ড্রামা শেষ হয়ে যায়।